দর্শক, এর রাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর প্রতিদিনের বিশেষ আয়োজন ইনসাইড পলিটিক্স অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছি প্লাবন রহমান। আপনারা জানেন যে সামনে উপজেলা নির্বাচন, জাতীয় নির্বাচনের মতো এবারও উপজেলা নির্বাচনে ভোটারদের নিরুৎসাহিত করতে চায় বিএনপি। এজন্য লিফলেট বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। ওবায়দুল কাদের আজকে বলেছেন, দীর্ঘদিন ধরে বিএনপি অত্যাচার, নির্যাতন, নানা রকম গল্প বলে আসছে। তিনি বিভিন্ন সময় বিরোধী দলের কাছে নির্যাতিত নেতাদের তালিকা চেয়েছেন, কিন্তু সেই তালিকা এখন পর্যন্ত বিএনপি দেয়নি, এমন অভিযোগ আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের। আমরা সব মিলিয়ে সামগ্রিক রাজনীতির বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই। সব মিলিয়ে রাজনীতি আসলে চলেছে কোথায়, এই বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা। এই বিষয় নিয়ে স্টুডিওতে কথা বলতে আছেন দুইজন গুরুত্বপূর্ণ অতিথি। পরিচয় করে দিয়ে আপনাদের তাদের সঙ্গে আছেন শেখ শহীদুল ইসলাম, মহাসচিব, জাতীয় পার্টি জেপি, আমার ডান পাশে আছেন। তার পাশে আছেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক, গণফোরাম। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। শুরু করতে চাই শেখ শহীদুল ইসলাম আপনাকে দিয়ে। শহীদুল ইসলাম, শুরুতে একটু জানাতে চাই, আপনার কাছ থেকে জানতে চাই যে লিফলেট বিতরণ কর্মসূচি নিয়ে তো নির্বাচনের, জাতীয় নির্বাচনের আগে এটি নিয়েও আলোচনা সমালোচনা ছিল। উপজেলা নির্বাচনে ভোটার নিরুৎসাহিত করতে লিফলেট বিতরণের কর্মসূচি নিয়েছে বিএনপি, বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখেন? দেখুন, একটা রাজনৈতিক দলের, যে কোনো রাজনৈতিক দলেরই কতগুলো মৌলিক বিষয় থাকে, যে বিষয়গুলোর মাধ্যমে তারা তাদের আদর্শের প্রচার প্রসার ঘটানোর চেষ্টা করে, তাদের বক্তব্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে। তো এই যে লিফলেট বিতরণের যে কর্মসূচি, আমার মনে হয় এটা বিএনপি সেই ধরনের একটা কর্মসূচি যে তারা যে উপজেলা নির্বাচন চায় না, এবং উপজেলা নির্বাচন যে সুষ্ঠু অবাধ হবে না, এবং উপজেলা নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র বা সাংবিধানিক ধারার কোনো একটা সুফল পাওয়া যাবে না, এই কথাগুলো হয়তো তারা ওই লিফলেটে লিখেছে। আমি জানি না তাদের লিফলেটে তারা কি লিখেছেন। তবে কথা হলো যে উপজেলা নির্বাচন উপলক্ষে যে লিফলেট বিতরণ কর্মসূচি কিন্তু তারা জাতীয় নির্বাচনের আগেও তারা এই সেটাকে তারা সফল বলে দাবি কাজ করেছেন, এবং তারা এ পর্যন্ত বিএনপি এমন কোনো রাজনৈতিক কর্মসূচি নেন নাই যেটাকে তারা সফল বলেন নাই, কিন্তু তাদের কোনোটাই সফল হয়েছে বলে রাজনৈতিক অভিজ্ঞ মহল এবং যারা রাজনৈতিক বিশ্লেষক তারা মনে করেন। আপনি মনে করেন? আমার বক্তব্য হলো যে রাজনৈতিক দল হিসেবে তাদের এটা গণতান্ত্রিক অধিকার, তারা এটা করতে পারেন। সফলতা ব্যর্থতার মূল্যায়ন তারাই করবেন। আর এটার যে যদি ব্যর্থ হয়, ব্যর্থ হলে তার সুফল সরকারি দল পাবে, যারা নির্বাচন করছে তারা পাবে। আর এটা যদি সফল হয় তাহলে হয়তো নির্বাচন বন্ধ হয়ে যেতে পারে, লোকজন ভোট কেন্দ্রে না যেতে পারে। কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায়। আমার প্রশ্ন হলো যে একটা রাজনৈতিক দল যে বারবার তারা নির্বাচন বয়কট করছেন, এবং এই প্রত্যেকটা নির্বাচনের আগেই তারা, বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচন, এটাও তারা বয়কট করছেন, এবং এই বয়কট কিন্তু তারা সার্থকভাবে করতে পারছেন না। এই প্রথম ফেজেই তাদের দেখা গেল যে 39 জন ব্যক্তিকে তারা এক্সপেল করতেছেন। এই 39 জন ব্যক্তি 73 জনকে বহিষ্কার করেছে। 73 জন বিএনপি। তো 73 জন ব্যক্তি যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এই 73 জন ব্যক্তি কিন্তু সাধারণ দলীয় কর্মী নন, তারা কিন্তু নেতা বলেই তারা প্রতিদ্বন্দ্বিতা করতে গেছিলেন। এবং এই 73 জনের সঙ্গে তাদের অনেক অনুসারী আছে যারা তাদেরকে সমর্থন করছেন, যারা তাদেরকে দাঁড় করিয়েছেন, দাঁড় করানোর জন্য অনুপ্রেরণা দিয়েছেন। তো এইভাবে যদি বিএনপি তাদের বয়কট কর্মসূচি অব্যাহত রাখেন, আর একই সঙ্গে পাশাপাশি তারা এই যে আপনার বহিষ্কার ইত্যাদি অব্যাহত রাখেন, আমার তো মনে হয় দলটার জন্য এটা একটা সমূহ ক্ষতির কারণ। আপনার কাছে আমি একটু অ্যাডভোকেট সুব্রত চৌধুরী আসছি। আপনারা তো বিএনপির সঙ্গে আছেন দীর্ঘদিন ধরে, আমি একটু জানতে চাই যে এটি আসলে কী ধরনের রাজনীতি বলবেন? ভোটারদেরকে নিরুৎসাহিত করা, একই সঙ্গে বিএনপির জন্য কতটা কাজে আসছে এই কর্মসূচি, পাশাপাশি
এই সব কিছু বিএনপির কর্মসূচি তো আসলে সরকারকে চাপে ফেলা, ক্ষমতাসীনদেরকে চাপে ফেলা, সেটি আসলে কতটা কাজে আসছে বলে মনে হয় বিএনপির কর্মসূচির মধ্য দিয়ে? আমার তো মনে হয় বিএনপির প্রত্যেকটা কর্মসূচি এত ইফেক্টিভ, হ্যাঁ, সারাক্ষণেই আওয়ামী লীগ ওদের নিয়েই ব্যস্ত। দেশে আর কোনো সমস্যা আছে বা দেশে তাদের যে অঙ্গীকার সেগুলোর থেকেও তাদের সবসময় দেখি শতকরা 90% কথাই হচ্ছে বিএনপিকে নিয়ে। বিএনপি কী করলো, বিএনপি কাকে এক্সপেল করতেছে, বিএনপির কী কর্মসূচি, বিএনপির নেতারা কী বক্তৃতা দিতেছে। এটা শুধু ওবায়দুল কাদের সাহেব না, তো আওয়ামী লীগের এখন রাজনীতি হয়ে গেছে বিএনপিকে নিয়ে সবসময় চর্চা করা। এখন বাংলাদেশের রাজনীতি যদি আপনি বলেন, জি, এখন কোন রাজনীতির মধ্যে আমরা আছি? আমরা যেই রাজনীতি আশা করি বা শেখ শহীদ ভাইরা যেই রাজনীতি হাতে করে নিয়ে এই পর্যন্ত আসছে, আমরাও ওনাদের পাশাপাশি আসছি। আমাদের যে স্বপ্ন ছিল একটা সুষ্ঠু ধারার রাজনীতি বাংলাদেশে থাকবে এবং সেই রাজনীতিটা হবে গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক, যেটা মুক্তিযুদ্ধের চেতনা বা আদর্শের কথা আমরা বলছি, বা ৭২-এর সংবিধান যেটা বঙ্গবন্ধু জাতিকে উপহার দিয়েছেন, সেই রাজনীতির মধ্যেই আমাদের থাকার কথা। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে ৭২ সনের পর থেকে যখন যারা ক্ষমতায় আসছে তারা কিন্তু সেদিকে লক্ষ্য রাখে নাই, বরঞ্চ দলকে তারা এত পাওয়ারফুল করেছে যে একটা দানবীয় শক্তিতে পরিণত করেছে। আর বর্তমান যারা গত 15 বছরের অধিক সময় ধরে ক্ষমতা আছে, এটা তো একটা মহাদানবে পরিণত করেছে। সুতরাং এখানে রাজনীতি বলতে ওই অর্থে আর কিছু নাই। সুতরাং যে আওয়ামী লীগ থেকে আমরা একটা সুষ্ঠু রাজনীতি আশা করি, একটা গণতান্ত্রিক ধারার রাজনীতি আশা করি, বা তারও আজীবন এটার জন্য বঙ্গবন্ধু লড়াই করেছেন, সেই জায়গা থেকে যখন তারা সরে গেছে, সুতরাং অপোজিশনকে তো তারা সেভাবে কোনো জায়গায় তো দাঁড়াতেই দেয় না। শুধু বিএনপি কেন, ছোটখাটো দলগুলোকেও তারা দাঁড়াইতে দেয় না। গতকালকে জাতীয় পার্টি চেয়ারপারসন অনেক, হ্যাঁ, উনি তো যেসব কথা বলেছে এটা তো আমরা বুঝতে পারছি যে মহারোগ ইতিমধ্যে ঢুকে গেছে এবং যারা সরকারের অনুগত ছিল তারাও আস্তে আস্তে মুখ খোলা শুরু করেছে এবং ভয়ভীতির মধ্যেই কিন্তু আমরা সবাই আছি। আর শেখ শহীদ ভাইয়ের একটি দল আছে, আমাদেরও আছে, কিন্তু আমরাও তো একটা সংকটের মধ্যেই আছি। সামগ্রিকভাবে রাজনীতিক পরিবেশটাই তো নাই এখানে। আপনি প্রত্যেক দিন আপনারা মিডিয়া যেভাবে প্রচার করেন সরকারি দল এবং বিএনপি, এর বাইরে অন্যান্য দলকে তো তেমন কোনো স্পেসও দেন না। অবশ্য তাদের কর্মসূচি হলে তো, হ্যাঁ, ওইরকম কর্মসূচি না দিতে পারলেও সরকার যদি একটু বাংলাদেশে একটা অপোজিশন, হ্যাঁ, একদল কেন আরো বহুদল অপোজিশন থাকতে পারে না, সেই চর্চাটা কিন্তু সরকার করে নাই। না, কিন্তু ধরেন এই যে ছোট ছোট দলগুলো নিয়ে তো অনেক আলোচনা হচ্ছে, বিশেষ করে নির্বাচনের আগে বিষয়গুলো বেশি সামনে আসে, কিন্তু সেই পরিমাণ কি মানুষের কাছে ছোট ছোট দলগুলো যেতে পেরেছে বা সেরকম কর্মসূচি কি হাতে নিতে পেরেছে? না না, সুযোগও ছিল না। কারণ বড় দলগুলো এমনভাবে তারা সমাজে তাদের বিস্তৃতি, হ্যাঁ, অন্যান্য দলগুলো তো সেই বিস্তৃতি ঘটাতে পারে নাই। এবং এখন যে রাজনীতিটা হয়ে গেছে, এটা নিজেকে বলতো খারাপ লাগে আর কি, একটা অর্থের একটা বিষয় এখানে চলে আসছে। আগেকার দিনে যেমন আমরা কর্মীরা, সমর্থকরা যেভাবে কাজ করত, দেশপ্রেম নিয়ে, জনগণের সেবার মনোভাব নিয়ে কাজ করতো, এখন সেই অবস্থা নাই। এবং ছাত্র রাজনীতি দিয়ে আপনি বুঝতে পারেন যে আমরা কোথায় আছি। আমরা ছাত্র রাজনীতি থেকেও কোনো কিন্তু ভালো নেতা বের করে আনতে পারছি না, ইলেকশনগুলো সব বন্ধ হয়ে আছে। সুতরাং আপনি রাজনীতির যে অবস্থায় এখন চলে গেছে, আমি বলবো যে একটা মহা সংকটের মধ্যে আছি আমরা। এখানে ক্ষমতার পালাবদলের বিষয় থেকেও বড় কথা হচ্ছে বাংলাদেশের আগামী দিনের রাজনীতিটা আমরা সঠিক জায়গায় ধরে রাখতে পারি নাই। একটা বিষয়টা বলেন যে প্রতিদিন এই যে ধরেন মিডিয়ার কথা আপনি বলেছেন, প্রতিদিন মিডিয়ায় বড় বিষয় হচ্ছে যে অভিযোগ পাল্টা অভিযোগ। বিএনপির পক্ষ থেকে একটা অভিযোগ থাকে, দেখা গেল যে ওই দিন অথবা তারপরের দিন আওয়ামী লীগের পক্ষ থেকে ওটার পাল্টা জবাব থাকে। যেমন ওবায়দুল কাদের বলেছেন যে বিএনপি নেতারা সিম্প্যাথি খাট খেলার চেষ্টা করছেন। দীর্ঘদিন ধরে যে বিএনপি নেতারা বলে আসছেন যে অত্যাচার নির্যাতনের কথা, সেটাকে তিনি মিথ্যে ভিত্তিহীন গল্পের অবতারণা বলছেন। এবং সেই জায়গাটাই বলেছেন যে তিনি বলেছেন যে বিএনপির কাছে তিনি
একেবারে লিস্ট চান? না, উনি এখন বললে কি হবে? 2018-তে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যখন আমাদের বৈঠকটা হলো জাতীয় ঐক্য ফ্রন্টের, জি, সেখানে তো আমার সামনেই তো ফখরুল ইসলাম আলমগীর তো তাকে তালিকা দিয়েছে যে তাদের কর্মীরা কে কোথায় নির্যাতিত হয়েছে, কতজন গ্রেপ্তার হয়েছে, কত মামলা হয়েছে, এগুলো তো 5-7 বছর আগের কথা। তো এর মধ্যে তো এগুলো আরো বেড়েছে, সুতরাং দিয়েই বা লাভটা কি? হ্যাঁ, সর্বোচ্চ জায়গায় তো এটা দেওয়া হয়েছিল, তখন তুমি বলেছিলেন যে এই বিষয়টা আমি দেখব। হ্যাঁ, কিন্তু এখন তো মাননীয় প্রধানমন্ত্রী বলে যে কাউকে ছাড় দেওয়া যাবে না, দ্রুত বিচার করেন। উনি তো কি আর বলবো, উনি বিচার বিভাগকে নিয়ে বলতেছে যে এই মামলাগুলো দ্রুত করা দরকার, অপোজিশনের মামলা। এবং প্রত্যেক দিনে আমরা দেখছি হাজিরা দিতে যাচ্ছে জামিন প্রাপ্ত বিচার তো হবে, সেটা নিয়ে তো কোনো সংশয় নেই। সবাই হয়তো আটকেই রাখতেছে, এবং অধিকাংশ মামলাই কিন্তু গায়েবী মামলা এবং মিথ্যা মামলা। তা না হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো সেঞ্চুরি পার করে এখন 110-12টা হয়ে গেছে ওর বিরুদ্ধে, এবং প্রত্যেকেরই 300, 400, 500 এরকম মামলা এক একজনের বিরুদ্ধে। এর মধ্যেও যদি রাজনীতি করতে হয় তো কিভাবে করবে বলেন? জি, শেখ শহীদুল ইসলাম, এই বিষয়টাকে কিভাবে দেখছেন আপনি? আসলে এই যে আমরা ধরেন বিএনপির সময় আওয়ামী লীগের বিরুদ্ধে নির্যাতন, আওয়ামী লীগের সময় বিএনপির বিরুদ্ধে নির্যাতন, এটি আসলে কি ধরনের রাজনীতি? এবং ওবায়দুল কাদের বলছেন যে এই যে প্রতিদিন বিএনপি নেতাদের পক্ষ থেকে যে অত্যাচার নির্যাতনের কথা বলা হয় সেটির মাধ্যমে বিএনপি সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করছে। দেখুন, আমি যেটা দেখি সেটা হলো রাজনীতিতে বিরোধী পক্ষের উপর নিপীড়ন, নির্যাতন এটা কোনো ভালো লক্ষণ নয়, এবং এটা করাও উচিত নয়। করা উচিত নয় এ কারণে যে আজকে আপনি ক্ষমতায় আছেন, একসময় আপনি বিরোধী দলে আসতে পারেন, তখন আর এক দল তখন হবে। আমরা বিশেষ করে জাতীয় পার্টি এটার সবচাইতে বেশি ভুক্তভোগী। 1991 সালে আমাদের সরকারের যখন পতন হলো, তখন আমরা দেখেছি যে আমাদের শত শত কর্মী জেলে, আমি নিজেও কারাগারে ছিলাম, আমাদের দলের অধিকাংশ লোককে কারাগারে রেখে তারা সেদিন নির্বাচন করেছিল, এই বড় দুটো দল, এবং কেউই আমাদের উপরে নির্যাতনের কাহিনী সে সময় তুলে ধরার চেষ্টা করে নাই। আমরা দেখেছি আমাদের একটা মিটিং করতে দেওয়া হতো না 1991-92 সালে। আমাদের একটা অফিস ছিল এয়ারপোর্ট রোডে, বারবার সেই অফিসটায় কালি লেপন করে দেওয়া হতো। তো আমাদের একটা ওই যে নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানরা তখন ভাষণ দিতেন এই টেলিভিশনে, আমাদেরকে ভাষণ দিতে দেওয়া হয় নাই। অতএব জাতীয় পার্টি কিন্তু নিবর্তনের শিকার হয়েছে, এবং আমরা দেখেছি যে তার মধ্যেও আমরা কিন্তু কখনো রাজনীতির পথকে আমরা পরিত্যাগ করি নাই। না করে 1991 সালের নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছিলাম, এবং সেই নির্বাচনে আমরা 35টা আসনে জয়লাভ করেছিলাম। অতএব আমাদের রাজনৈতিক দলগুলোর এখানে দুটো প্রধান ভুল হচ্ছে। এটা আপনি বড় দল বলেন আর ছোট দল বলেন। প্রথমত, ক্রমাগতভাবে এই যে নির্বাচন বয়কট, বড় দলগুলো বিশেষ করে বিএনপির মতন দলের ক্রমাগতভাবে নির্বাচন বয়কট, এর ফলে তাদের দলে কিন্তু ইরোশন হচ্ছে, ভাঙন হচ্ছে। সেই ভাঙনটা কখনো সামনে আসতেছে তৃণমূল বিএনপি নামে বা ওই যে বিএনএম নামে বা ইত্যাদি নামে, কিন্তু সেটা বড় কথা নয় যে নামে কয়জন গেল, কিন্তু কর্মীদের মধ্যে ব্যাপকভাবে হতাশা ঢুকে পড়তেছে। আর এই যে মামলা মোকদ্দমার কথা বলেন, মামলা মোকদ্দমা এটাও কিন্তু নতুন কিছু নয়। হোসেন মোহাম্মদ এরশাদের নামেও কয়েক ডজন মামলা দেওয়া হয়েছিল। তো এখন আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতিতে এগুলোর পরিবর্তন আনা প্রয়োজন। আমি যেটা বিশ্বাস করি, নির্বাচন বয়কট যে বিএনপি করছে, ধরেন 18 সালে নির্বাচনে গিয়ে থাকলো না, 24 নির্বাচন পুরোপুরি বয়কট, এখন আবার এই উপজেলা নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচনে তারা যাবে না বলতেছে। কোন রকম যৌক্তিকতা কি আছে কি না? আমি একটা কথা বলি যে দেখুন, নির্বাচনটা যে অবাধ নিরপেক্ষ হচ্ছে না সেটা প্রমাণ করার জন্য যে কোনো বড় রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণ করা উচিত। 2 নম্বর হলো, নির্বাচনে তারা যদি
সম্পূর্ণভাবে বয়কট বজায় রাখতে পারত, তাহলে তার একটা অন্য মাত্রা ছিল। কিন্তু তাদের লোকজন, আর আপনি তো 78 জনের কথা বললেনই যে যাদেরকে বহিষ্কার করা হয়েছে, এটা বহিষ্কার করা যারা হয়েছে এর বাইরেও প্রচুর তারা তাদের কর্মী এবং সমর্থকদের হারাবে এই ধরনের নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে, এবং তাদের দলের শক্তির ক্ষয় হবে। আমাদের যারা ছোট দল, ছোট্ট একটু বলি, এই জায়গাটাই প্রথমবারই প্রশ্নটা করতাম। এই জায়গাটায় আওয়ামী লীগের পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনি জানেন যে মন্ত্রী এমপিদের স্বজনদেরকে নির্বাচন থেকে বিরত থাকতে বলা হয়েছিল, সেই কথা আসলে শোনে নাই। সেজন্য এই 2-1 দিনের মধ্যে ওবায়দুল কাদের বলেছেন যে যেসব মন্ত্রী এমপি স্বজনরা এখনো সরে নাই তাদের বিরুদ্ধে নিশ্চিতভাবেই ব্যবস্থা নেওয়া হবে। দেখুন, আওয়ামী লীগ কি ব্যবস্থা নেবে না নেবে সেটা তাদের দলীয় ব্যাপার। আওয়ামী লীগ এই যে ডাইরেকশনটা দিয়েছে, এই ডাইরেকশনটা যে মন্ত্রী এবং এমপিদের ছেলেমেয়েরা নির্বাচনে অংশগ্রহণ করবে না, আমি মনে করি এটা একটা অগণতান্ত্রিক ডাইরেক্টিভস। যে কোনো ব্যক্তিরই কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার আছে, সেটা আমি কারো আত্মীয় হই বা আমি কারো আত্মীয় না হই। এর ছাড়াও এর ইম্প্যাক্ট হলো যে রাজনীতিতে আমাদের আসল জায়গায় যেটা, সেটা থেকে আমরা সরে যাচ্ছি। আর রাজনীতির আসল জায়গা হলো জনকল্যাণের জন্য রাজনীতি, মানুষের সেবার জন্য রাজনীতি, এবং এই সেবাটা আপনার যে ব্যক্তি দিতে পারবেন তাকেই কেবলমাত্র জনগণ ইলেক্টেড করবেন। এখনও কিন্তু আমাদের দেশে আমরা দেখেছি যে এ ধরনের ব্যক্তির নির্বাচিত হয়েছে। যশোরে আওয়ামী লীগের জেলা সেক্রেটারি এবং অন্যতম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী শাহিন চাকলাদার বলে এক ক্যান্ডিডেট ছিলেন, তারে একটা 28 বছরের ছেলে ডিফিট দিয়েছেন, এবং ওই ছেলেটা একটা সিএনজি করে সে পার্লামেন্টে গেছে। এটা আপনার নিউজ উঠছে। এটা তো মানে রেয়ার কেস হলেও এখনো কিন্তু একদম বিলুপ্ত হয়ে যায়নি, আমার কথা সেটা। তো রাজনীতিতে আমার মনে হয় তাদেরই আসা উচিত যারা ত্যাগ করতে পারবেন, রাজনীতিতে তাদেরই আসা উচিত যারা সম্পদের প্রতি মহাসক্ত। সেই স্পেস কি ধরেন রাজনৈতিক দলগুলোতে এখন আছে? রাজনৈতিক দলগুলোতে একদম নেই আমি সেটা বলবো না, এখনো অনেক দলে আছে, অনেকগুলো দলের মধ্যে সেই ধরনের প্রবণতা আছে। যদি পার্লামেন্টের দিকে তাকান, পার্লামেন্ট কি বার্তা দেয়? না, পার্লামেন্ট সেই বার্তা দেয় না। জি, এটা আমি আপনার সঙ্গে একমত। কারণ এবার পার্লামেন্টের যে বার্তা, আমি একটু আসার সময় কথা বলতেছিলাম, আমরা 199 জন এসছেন ব্যবসায়ী প্রতিনিধি, আর 29 জন এসছেন আইনজীবী, মাত্র 39 জন তার মধ্যে রাজনীতিবিদ। তো এই যে বার্তা, এই বার্তাগুলো শুভ বার্তা নয়, এবং এই বার্তাগুলো আমাদের রাজনীতির অঙ্গনে সৎ নিষ্ঠাবান যারা দেশ সেবার উদ্দেশ্যে রাজনীতিতে আসতে চান তাদেরকে নিরুৎসাহিত করবে। জি, একটু নিয়ে আসি, নির্বাচন বয়কট আসলে মানে কোনো ভালো সমাধান বলে আপনি মনে করেন? আর কি করার ছিল? এই ধরনের একটা সরকার, এ তো কোনো সুষ্ঠু নির্বাচনও দেবে না, আর এটা তো একটা জবরদখলকারী সরকার। কারণ বারবারই তারা যে একটা ফার্স করতেছে। এখন নির্বাচন কমিশনগুলো যেভাবে তারা তৈরি করে, হ্যাঁ, তাদের আজ্ঞাবহ, শুধু তাই তো না, অন্যান্য প্রতিষ্ঠানে তো সব কিছু আজ্ঞাবহ করে ফেলেছে। আপনার প্রশাসন বলেন, আপনি আইনশৃঙ্খলা বাহিনী বলেন। তো এই অবস্থায় তাদের অধীনে বর্তমান আওয়ামী লীগ যে গত 15 বছর ধরে ক্ষমতায় আছে, তারা এমন একটা পরিবেশ সৃষ্টি করছে, এখানে কোনো সুষ্ঠু নির্বাচন তারা দিতে পারবে না, এবং দেওয়ার মতো তাদের মন মানসিকতা নাই। জাতীয় নির্বাচনে আপনি কথাটা বলেছেন যে নির্বাচন বয়কট তো করেই যাচ্ছে, করতেই হবে, কারণ এই সরকারকে বিদায় না করা পর্যন্ত তাদের অধীনে বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এখানে আমি দামি এইসব নির্বাচনেই হবে, নির্বাচন বর্জনের মধ্য দিয়ে সরকারের বিদায় হবে, সরকারকে যেতে হবে। হ্যাঁ, সেটা আন্দোলনের মাধ্যমেই হোক বা ভবিষ্যতে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই হোক,
তাকে বিদায় করা ছাড়া বাংলাদেশে আর কোনো গণতান্ত্রিক পরিবেশ তারা ফিরে আনবে না। যেটি শহীদুল ইসলাম বলছিলেন যে নির্বাচন বয়কটের মাধ্যমে বিএনপি নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছে, দলের আমি তো মনে করি না ক্ষতিগ্রস্ত হচ্ছে, দল তো আরো শক্তিশালী হচ্ছে। বহিষ্কারের সঙ্গে করবে, এর হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী, তাদের সাগর মহাসাগর, এখানে 2-4-5 জন 100, 1000, 2000 বহিষ্কার হলেই হইতে পারে, এমন তো কিছু না। তাতে দল আরো শক্তিশালী হয় এবং তারা যে একটা শক্ত অবস্থান নিয়েছে এটাও তো অ্যাপ্রিসিয়েট করছে সবাই যে হ্যাঁ। এবং গত নির্বাচনে তো ভাঙার চেষ্টা করে, উচ্চ পর্যায়ে থেকে ভাঙার চেষ্টা করলো, শেষ পর্যন্ত আপনার এই ওমর সাহেবরে পাওয়া গেল বা এরকম ছিটে ফোটা 2-1 পাওয়া গেল। তখন তো বলা হচ্ছিল যে আরো অনেকেই আসবে। হ্যাঁ, হাসান মাহমুদ তো প্রায় বলছে হ্যাঁ যে অনেকেই দেখবেন, শুনবেন, আসবেন, এইসব কথা তো বলা হয়েছিল, তো কিছুই তো হয় নাই। বরঞ্চ তারা যাদেরকে কিংস পার্টি বা সরকারে অনুগত দল, হ্যাঁ, তাদের সাথেও কি ব্যবহার করেছে আমরা তো দেখেছি। সুতরাং আওয়ামী লীগ এখন যে কথা বলে কাজটা করে উল্টাটা, তাদের কথার কাজের কোনো ঠিক নেই। এখন আর দেশে ওনাদের গণতন্ত্র, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, এগুলো বলার জন্য বলা। মাননীয় প্রধানমন্ত্রী দেশেও বলে, বিদেশে গিয়েও বলে যে উনি গণতন্ত্র আর মানবাধিকার প্রতিষ্ঠা করেছে। এটা শুনে ওই যে কদিন আগে বললো না যে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছে যে উনি লজ্জিত বাংলাদেশের এত উন্নয়ন, আর আমাদের প্রধানমন্ত্রী যেসব কথা বলে বাংলাদেশের মানুষ লজ্জিত যে এইভাবে কিভাবে বলে উনি, যে এইটার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নাই। একটা নির্বাচন, একটা ইউনিয়ন পরিষদের নির্বাচন করতে পারে না। এখনো দেখবেন কি ধরনের নির্বাচন হয়। এই যে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের যে সিদ্ধান্ত, এইগুলাকে আপনার কি মনে হয় যে তারা তো যেটি বলা হচ্ছে যে একটা সুষ্ঠু নির্বাচন করার জন্যই মন্ত্রী এমপিদের নির্বাচনে না থাকে, প্রভাব বিস্তার করতে না পারে, একটা ফেয়ার ফিল্ড যাতে থাকে, সেই জন্যই এই ডিসিশনগুলো। না, এগুলো তো তারাই করবে, নিজেদের মধ্যে নির্বাচন করছে। এগুলোর জন্য এত হাজার হাজার কোটি টাকা খরচ করার কোনো দরকার ছিল না। এটা তো গণভবনে বসে একটা তালিকা করে দিলেই হইতো যে এতগুলো উপজেলায় এই লোকগুলো নির্বাচিত হবে। উনি নির্বাচনটা দেখানোর জন্য। আপনারা যদি নির্বাচনে না আসেন আওয়ামী লীগ কি করবে? সেটাই তো প্রশ্ন, কেন যাবে? কোন যৌক্তিকতা আছে এই সরকারের অধীনে নির্বাচনে যাবা? এই নির্বাচন কমিশনের অধীনে তারা তো বলছে যে বিএনপি নির্বাচনে আসুক, নির্বাচন সুষ্ঠু হবে। শুনেন, উনি যে বলছে না, আমরা তো তখনই না করেছিলেন যে প্রতীক দেওয়াটা সঠিক হচ্ছে না, এটা আলটিমেটলি জাতি ভুগবে। এখন উনি বলছে আমরা প্রতীক দেব না, এবং এটা তো এর থেকেই উনি 2024 থেকেই তো বোঝা গেল যে এই ধরনের। বিএনপি যদি বলে আমরা নির্বাচনে যাব, ঠিকই দেখবেন যে আওয়ামী লীগ আবার প্রতীক দিয়ে ইলেকশন করবে। মানে আপনারা নির্বাচনে যান না বলেই। হ্যাঁ, আমি সেটাই বলছি আর কি। এবং যদি বিএনপি বলে আমরা নির্বাচনে যাব, অত্যাচার নিপীড়ন আরো কত হারে বাড়বে, এবং একজনকেও ঘরে থাকতে দেবে না, দৌড়ের উপর রাখবে, মামলা দেবে, কারাগারে নিক্ষেপ করবে, গুম করবে, এইগুলো করবে। গত 15 বছর ধরে করে আসছে। যে কয়দিন তাদের এই শক্তিটা আছে তারা করেই যাবে। বলছেন যে এগুলো বলে বলে আপনারা সিম্প্যাথি নিচ্ছেন। এখানে সিম্প্যাথি নেওয়ার কি আছে? আমরা তো সর্বোচ্চ ত্যাগ করার জন্য প্রস্তুত আছি। জি, ছোট বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে ইনসাইড পলিটিক্সে ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আশা করি বিরতির পরে আপনাদের সঙ্গে পাচ্ছি। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্স। আমরা কথা বলছিলাম কোথায় চলেছে বাংলাদেশের রাজনীতি বিষয় নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন শেখ শহীদুল ইসলাম, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। আসতে চাই শেখ শহীদুল ইসলাম, যেটি জানতে চাই আপনার কাছে সেটি হচ্ছে যে এই যে বিএনপির যে রাজনীতি দেখছেন সরকারের উপর চাপ সৃষ্টি করার, তারা বলছে যে যেগুলো যে কর্মসূচিগুলো নিয়ে এগুলো তাদের আন্দোলনের অংশ, মানে এগুলো দিয়ে কি আন্দোলন এই সরকারের বিরুদ্ধে সম্ভব? দেখুন, আমি একটা কথা বলি, বিএনপি কি বলছে আমি সেটা খুব গুরুত্ব দেই না। আর আওয়ামী লীগের কয়েকজন নেতা সবসময় এই বিএনপির বিরুদ্ধে কথা বলেন, মন্ত্রীও আছেন তাদের মধ্যে। আমি সুব্রত চৌধুরী শুরুতেই বলেছেন যে আওয়ামী লীগের কাজই একটাই, বিএনপির নিয়ে কথা বলা। এদের এই বিষয় নিয়েও আমি খুব বেশি বলতে চাই না। আমি যেটা নিয়ে বলতে চাইছি সেটা হলো যে আমাদের রাজনীতিটারই একটা করুণ অবস্থা এসে গেছে। রাজনীতি করুণ অবস্থায় মানে কারা নিয়ে আসলো, এইটা আমি বলতেছি। রাজনীতিটা বিরাজনীতিকরণ হয়ে যাচ্ছে। কারণ রাজনীতিতে যদি প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো ময়দানে না থাকে, প্রতিপক্ষ রাজনীতিগুলো যদি একে অপরের বক্তব্য খণ্ডন করতে না পারে বা তাদের নিজস্ব বক্তব্য উপস্থাপন করতে না পারে,
জনগণকে অ্যাট্রাক্ট করার জন্য তারা যদি কর্মসূচি না দিতে পারে তাহলে রাজনীতি থাকে না। দেখুন 1965 সালে যুদ্ধের পরে এদেশে একটা প্রচণ্ড হতাশা রাজনীতিবিদদের মধ্যে এসে গেছিল এবং মনে হচ্ছিল যে আইয়ুব খানকে আর নাড়ানো যাবে না। বঙ্গবন্ধু সেই ফ্রাস্ট্রেশন দূর করার জন্য 6 দফা কর্মসূচি দিলেন, দিয়ে কাউন্সিলে অনুমোদনের পর 30 দিনে 34টা পাবলিক মিটিং করলেন, 16টা জায়গায় গ্রেপ্তার হলেন। মানুষের মধ্যে একটা নতুন চেতনার সঞ্চার হলো, নতুন চিন্তা হলো। প্রফেসর মুজাফফর উনি বঙ্গবন্ধুর কাছে গেলেন যে শেখ সাহেব, উনি বলতেন মুজিব বলতেন, মুজিব ভাই কি কর্মসূচি দিলেন আপনি? কয় মেয়া কর্মসূচি তো দফা তো একটাই, একটু ঘুরেই গেলাম। এই যে ফ্রাস্ট্রেশন দূর করার জন্য উনি যে এটা কর্মসূচি দিলেন। বিএনপি যদি রাজনীতি করতে হয় তাদের এটা অস্বীকার করার কোনো উপায় নাই। যতই সুব্রতবাবু বলুক যে তারা অনুপ্রাণিত হ্যান ত্যান, তাদের মধ্যে গভীরভাবে ফ্রাস্ট্রেশন, তাদের কর্মী লেভেলে ফ্রাস্ট্রেশন, নেতা লেভেলে ফ্রাস্ট্রেশন। এই ফ্রাস্ট্রেশন দূর করার জন্য তাদেরকে কর্মসূচি দিতে হবে। এগুলো কর্মসূচি না, এই যে নির্বাচন, এগুলো কোনো কর্মসূচিই না। এই যে একটা লিফলেট বিতরণ, এবং তাও কতক্ষণ বিতরণ হয়? যতক্ষণ পর্যন্ত টিভি ক্যামেরা থাকে বা খবরের কাগজের মিডিয়া থাকে। এগুলো কোনো কর্মসূচি না। কর্মসূচি হলো জনগণকে আকৃষ্ট করা, অনুপ্রাণিত করা, নতুনভাবে তাদের এর মধ্যে জোয়ারের সৃষ্টি করা। এইটা হলো কর্মসূচি। তো আজকে আর আওয়ামী লীগের যেটা প্রবলেম, আওয়ামী লীগের যেটা প্রবলেম হচ্ছে যে আওয়ামী লীগও কিন্তু তারা এই নির্বাচন করছে, ক্ষমতায় আসতেছে, সবই ঠিকই আছে, কিন্তু তারা দলটাকে কোথায় নিয়ে যাচ্ছে? তাদের দলের ভিতরে আজকে যে শৃঙ্খলাবোধ, সেই শৃঙ্খলাবোধ আজকে অনেকটা নেই। তাদের দলের ভিতরে এই যে এবারের নির্বাচনে তারা ইন্ডিপেন্ডেন্ট বা স্বতন্ত্র প্রার্থীদের অনুমতি দিয়েছে, তার ফলে দলের ভিতরে নিশ্চয়ই একটা বিভক্তি রেখা পড়েছে। সেই বিভক্তি রেখা অপসারণের তাদের কোনো উদ্যোগ নেই। তাদের নির্দেশ, কেন্দ্রের নির্দেশ, মাননীয় প্রধানমন্ত্রী, তাদের দলের সভানেত্রীর নির্দেশ, তার সেই নির্দেশ মানছে না। দলের গঠনতন্ত্র ঠিকভাবে অনুসরণ করা হচ্ছে না। দলের গঠনতন্ত্রে দলীয় পদ যারা পাবে তাদের মন্ত্রিত্ব থাকার কথা না, কিন্তু আজকে সেটা কার্যকরী হচ্ছে না। আপনি বলছিলেন যে বিএনপি নেতাকর্মীরা হতাশা কাজ করছে, যদিও তারা উপরে বলছেন। আওয়ামী লীগের মধ্যে কোনো হতাশা আছে? আছে, আওয়ামী লীগের কর্মীদের মধ্যে হতাশা আছে। কারণ আওয়ামী লীগে প্রচুর সংখ্যক যারা আওয়ামী লীগ রাজনীতির ধারক এবং বাহক না, আওয়ামী লীগ রাজনীতি শেয়ার করে না, তারা আওয়ামী লীগে ঢুকে গেছে এবং তারা বিভিন্ন ক্ষেত্রে আওয়ামী লীগের প্রিভিলেজগুলো নিচ্ছে তারা, এবং সুবিধাবাদিতা নিচ্ছে। এবং তার ফলে যারা ত্যাগী কর্মী তারা নিজেদেরকে গুটায় নিচ্ছে। অনেক ক্ষেত্রে তারা পদ পাচ্ছে না। আওয়ামী লীগের মতন দলে পদ বাণিজ্য হচ্ছে, আওয়ামী লীগের দলে টাকা দিয়ে পদ কেনা হচ্ছে, নমিনেশন বিক্রি হচ্ছে। অতএব আওয়ামী লীগের মধ্যে সাধারণ কর্মীদের মধ্যে ফ্রাস্ট্রেশন আছে। জি, একটু নিয়ে আসি সুব্রত চৌধুরী, যেটি বলছিলেন যে উপরে আসলে মানে এগুলোকে উনি কর্মসূচি বলতে চান না। 1, 2 নম্বর হচ্ছে যে কোনো রকম আন্দোলন দেখছেন না। আপনারা তো এই নির্বাচন, উপজেলা নির্বাচন, পুরা সরকারের বিরুদ্ধেই নানা অভিযোগের শেষ নেই। কিন্তু একটা দলের যখন এত বেশি অভিযোগ থাকে, আপনাদের তো পরিকল্পনা, কর্মসূচি, আন্দোলন থাকবে, বেগবান থাকবে, সেটির উনি কিছু দেখছেন না, বরং আপনারা চরম হতাশ? না, এখানে হতাশার কোনো জায়গা নাই। বিএনপির নেতাকর্মীরাও যেমন মাঠে ময়দানে আছে, আমরা যারা বিএনপির কোথায় আছে? উনি বলছিলেন যে লিফলেট বিতরণ হয় শুধু লিফলেট কেন, আমি তো দেখি সব জায়গায়। এই গত রমজান মাসে তারা যে শত শত মিটিংগুলো করেছে, তো বিশাল বিশাল জমায়েত হয়েছে সেখানে। সুতরাং তাদের সাংগঠনিক প্রক্রিয়া অব্যাহত আছে। এখন আপনারা যেটা বলছেন যে রমজান মাসে কোথায় মিটিং করলো? ইফতার পার্টিগুলোকে বলছেন? হ্যাঁ, ওই ইফতার পার্টিগুলো বলছেন, ও খাওয়ার জন্য সবাই যায়। যাই হোক, খাওয়া না, তারা তো কিছু বিতরণ করে, তাদের কৌশল বলেছিল নানা রকম। ইফতার পার্টির থেকেও বড় কথা হচ্ছে একসাথে হয় এটা। তো
আপনি আওয়ামী লীগ তো এগুলো তো সব সময় মনে করবে যে কোথায় আন্দোলন, কিসের আন্দোলন, হ্যাঁ এইসব বলবে। এগুলো বলে বলে রাতে তো ঘুম হয় না আওয়ামী লীগের। হ্যাঁ, আওয়ামী লীগের উচ্চ পর্যায়ে যারা নেতা আছে ওদের রাতে ঘুম হয় না। কখন কি হয়, কি কারণে ঘুম হয়? হয় না, ঘুম হয় না কারণ সারাক্ষণেই তো তারা একটা দুর্নীতি, দুঃশাসন এর মধ্যেই বাংলাদেশটাকে ফেলে দিয়েছে। এবং এখানে ঘুম থেকে উঠে যে সমস্ত খবরাখবর আপনাদের মাধ্যমে আমরা পাই ভয়াবহ, এবং এইভাবে একটা তো দেশ চলতেছে, এইরকম দেশ তো জনগণ চায় নাই। এবং রাজনৈতিক সঠিকত্বের রাজনৈতিক নেতাকর্মীরাও তো এরকম দেশ চালায় দেখতে অভ্যস্ত না। নির্বাচনের পরে, নির্বাচনের আগে পরে তো বলছিলেন আপনারা যে নির্বাচন হোক কিন্তু এই সরকার বেশি দিন টিকবে না। হ্যাঁ, টিকবে না। আমি তো এখন কি সেই সরকার টিকার কোনো কারণেই নাই, কারণ সরকার এত বেশি সমস্যা আছে তো সৃষ্টি করেছে। হ্যাঁ আছে, গাইড জোরে আছে, লোক দেখানো আছে, হ্যাঁ এদার কামাল ওদার কামাল। আরে ঋণের টাকা দিচ্ছে, ঋণ করে, হ্যাঁ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ খালি করে ফেলছে। এত সমস্যা উনি তৈরি করেছে ওনারা, হ্যাঁ আমার তো মনে হয় না এখান থেকে ওনারা পথ হারিয়ে ফেলেছে। ওইসব কারণে সরকার বেকায়দা। আপনাদের খুবই দুর্বল। একটা যেটা আমরা অপোজিশন থেকে বলছি, এই সরকারকে একটা বড় ধরনের আমরা ঝাঁকি দেব, সেই ঝাঁকিতেই সরকার পড়ে যাবে। এরকম স্বৈরশাসক বেশি দিন টিকতে পারে না। নানা রকম কলা কৌশল রাত চালাকি করে হয়তো কিছুদিন যাবে, এরকম ইলেকশন করবে। ইলেকশন বলে তো এখন আর কিছু নাই, এখন নিজেদের মধ্যে ইলেকশন করতেছে। তো এগুলো করতে করতে একটা পর্যায়ে দেখবেন যে এদেরকে আর খুঁজে পাওয়াও যাবে না। ঝাঁকি দেবেন কবে? ঝাঁকি দিচ্ছি তো, প্রতিনিয়ত দিচ্ছি, তো এখন আরো একটু শক্ত ঝাঁকি দিতে হবে। এইগুলা ঝাঁকি, এই যে নির্বাচন বর্জন, অবশ্যই জনগণ তো তাদের সাথে নাই, সেটা নির্বাচনে প্রমাণ হচ্ছে। 5-6% ভোট পড়ে, তারা সেটাকে 41% দেখায়। এবারও কি হয় দেখেন, এখানে মারামারি হানাহানি নিজেদের মধ্যে, যেখানে অপোজিশন নাই সেখানেও দেখবেন যে ভোটাররা তো এমনি বিমুখ করে ফেলেছে। এটাও একটা মারাত্মক অবস্থা সৃষ্টি করেছে যে জনগণ ভোটের প্রতি অনীহা, ভোট কেন্দ্রেই যেতে চায় না। তারা জবরদস্তিমূলকভাবে নির্বাচন করে কিছু লোককে নিয়ে যাবে হয়তো, বা সেখানে সিল চাপ্পর মারা ভোটের বাড়াবে, কিন্তু আলটিমেটলি দেখা যাবে যে এই সরকারের নির্বাচন কেন্দ্রিক যত কর্মকাণ্ড আছে প্রত্যেকটাই হচ্ছে লোক দেখানো। সুতরাং এটা দিয়ে এই ধরনের একটা সরকার বেশি দিন টিকতে পারবে না, এটা আমাদের বিশ্বাস থেকে বলছি এবং আমার অভিজ্ঞতা থেকে। দেখুন টিকবে না, সিম্পটম দেখেন। জি জি, আমি যে কথাগুলো সুব্রত বাবু বললেন, এই কথাগুলো গত 17 বছর ধরে ওনাদের মুখে শুনে আসতেছে। এটা আজকে একদিন এর কথা না, 17 বছর। এবং এই 17 বছরে ওনারা এক পা এক কদম এগিয়েছেন, পিছিয়েছেন ছাড়া আমার কাছে মনে হয় না। আসলে যেটা বিরোধী দলের নাই, যেটা আমি পূর্বেই আপনাকে উল্লেখ করেছিলাম, যে বিরোধী দলের সুগঠিত নেতৃত্ব নেই। এবং বিরোধী দল 63টা না 64টা দলে বিভক্ত, এবং যেসব দলের মধ্যে এক ব্যক্তি এক দলও আছে। আন্দোলন সংগ্রাম করতে গেলে একটা দলের যে কনসলিডেশন দরকার, তাদের যে সংহত অবস্থা দরকার, সেই অবস্থা বিএনপির নেই। বিএনপির নেই। আর এই যে ধরেন নির্বাচনের আগে যে প্রশ্নটা করেছিলাম, যে নির্বাচনের আগে ওনারা খুব ফলো করে বলেন যে ঠিক আছে নির্বাচন হয়ে যাক, নির্বাচনের পরে বেশি দিন টিকবে না। তো এখন আবার বলছেন যে ঝাঁকি আসছে। দ্বিতীয়ত হলো যে এই দলটি, এই বিরোধী দলে যারা এখন আছে, সম্মিলিতভাবে আমি বলতে চাই, তারা সকলে এত বেশি বিদেশিদের উপরে নির্ভরশীল যে তারা মনে করে যে তারা এই দেশে কিছু একটা টুকটাক শব্দ করতে পারলেই বিদেশিরা এসে এই সরকারকে নামিয়ে দিয়ে যাবে। যখনই আমেরিকান এই যে একটা মানবাধিকার রিপোর্ট কয়েকদিন আগে প্রকাশিত হলো, খুব উৎফুল্ল তারা যে আমেরিকান মানবাধিকার, আমেরিকা বাংলাদেশের সরকারকে নামাই দিয়ে যাবে। তাদের স্বার্থটা কি? আমেরিকার তো একটা স্বার্থ থাকতে হবে যে আমরা এই কারণে নামালাম। তাদের সামনে নির্বাচন, তাদের প্যালেস্টাইন যুদ্ধ, তাদের আপনার ইউক্রেন যুদ্ধ, তাদের চীনের সঙ্গে গোলমাল, কত বিষয় নিয়ে তারা এখন ব্যস্ত। তারা তাদের নির্বাচন নিয়েই কত ব্যস্ত। তারা আমাদের বাংলাদেশের সরকারকে নামাই দিয়ে যাবে। ওনারা খুব খুশি হয়ে নির্বাচনের আগে দিয়ে বলছেন তো সামনে বড় আন্দোলন আসছে। হ্যাঁ, তো এখন আন্দোলন যে আসছে, এই কথাগুলো
আমাদের একটা মনে পড়ে একটা কাহিনী। জহির রায়হান একটা ছবি বানানো শুরু করেছিলেন 1971 সালে। সেই ছবিটার নাম ছিল স্টপ জেনোসাইড। তো স্টপ জেনোসাইড এই কেবল বিজ্ঞাপন দিত, আসিতেছে, কিন্তু জহির রায়হান এর মধ্যে কিডন্যাপড হয়ে গেলেন। আর জহির রায়হানের ওই যে স্টপ জেনোসাইড আর আসলো না, ওই আসিতেছে থেকেই গেল। তো ওনাদের যে আন্দোলন সংগ্রাম ওই আসিতেছে এর মধ্যেই থেকে যায়। এই তো কয়েকদিন আগে ওনাদের ভেতরের যে গোলমাল, সেই গোলমালই তো ওনারা মেটাতে পারেন না। এই কয়েকদিন আগে যে একটা কথা বলেন শেখ শহীদুল ইসলাম, যে বারবার এই যে অত্যাচার নির্যাতন, নির্বাচন অংশগ্রহণ করলে অত্যাচার নির্যাতন হবে, মানে এগুলো কি নতুন কিছু না? এটা নতুন কিছু, এটা নতুন কিছু না হলেও এটা কোনো ভালো জিনিস না। এটা কোনো ভালো জিনিস না। বাংলাদেশের সেই জায়গাটাই তো ধরেন সফল হতে হলে এইগুলোকে মোকাবেলা করে এই জায়গাটাই আপনাকে কেউ স্বাগত সম্ভাষণ জানাবে না আন্দোলন করার জন্য। আমরা একসঙ্গে আন্দোলন করেই, সংগ্রাম করেই, 1969 সালে সংগ্রাম করেই, পুলিশের সঙ্গে যুদ্ধ করেই আমরা লড়াই করেছি। অথচ 28 অক্টোবর বিএনপি বিরাট সমাবেশ, 1 লক্ষের উপরে লোক, পুলিশ অ্যাটাক করলেন। ওনারা তো বলেন 10 লক্ষ। 10 লক্ষ কেন, 25 লক্ষ বলুক, তাতে তো আসে যায় না। কিন্তু 25 মিনিটও তো টিকলো না। আমরা তো তখন পুলিশের সঙ্গে ফাইট করতাম, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা ফাইট করছি। যেই 2টা সাউন্ড গ্রেনেড বাস্ট হইল, মির্জা ফখরুল ইসলাম সাহেব নামিয়ে আসলেন মঞ্চ থেকে, এসেই বললেন আগামীকাল হরতাল। তারপরে উনি চলে গেলেন ওনার দেশে, বাড়িতে। ওখানে থাকার অবস্থা ছিল, থাকতে হবে তো। আপনি যদি আন্দোলন সংগ্রাম করেন তাহলে আপনাকে ওই পরিস্থিতি মোকাবেলা করতে হবে। সেখানেই তো আপনার আন্দোলন সংগ্রাম। কেন থাকে নাই? এর প্রধান কারণ হলো এরা ভাড়াটিয়া লোক। কর্মী হলো তারা যুদ্ধ করত। এরা ভাড়াটিয়া লোকরা, তারা এই রিস্ক নিতে। ভাড়া করার মতো অবস্থা বিএনপির আছে? ভাড়া করার টাকা লাগে, টাকাও যথেষ্ট আছে, কারণ নানান সোর্স থেকে তখন টাকা আসছে এবং এখনো আসবে। জি, অনেক ধন্যবাদ। এই জায়গাটা একটু ভাড়া করা কর্মীর কারণেই 28 অক্টোবরের সমাবেশ সফল হয়নি। না, শেখ শহীদ ভাই তো এটা আমি তো জানি না, যে উনি তো আওয়ামী রাজনীতিও করেছেন। এই কালচার তো এখন নাকি টাকে করে লোক আনতে হয়, তাহলে আওয়ামী লীগও আনছে এখন। কিন্তু আমি বিএনপির সাথে তো খুব বেশি দিন সম্পৃক্ত না, কিন্তু আমি দেখেছি তাদের ডেডিকেশন পাড়ায়, মহল্লায়, তৃণমূলে। এবং এটা যে কত শক্তভাবে দাঁড় হয়েছে, এটা আওয়ামী লীগ এখনো টের পাচ্ছে না। কারণ অত্যাচার নিপীড়ন উপর রাখছে তো, মামলা মকদ্দমা দিয়ে মুরগির ছানার মতো ধরে নিয়ে যায়, পাহাড়ে জঙ্গলে দিন কাটাইতে হয়, এগুলো দেখছি। তো উনি বলছে যে এত নিপীড়ন, নির্যাতন এগুলো সহ্য করেই এগোতে হবে। হ্যাঁ, সেই প্রস্তুতি বিএনপির আছে এবং ভবিষ্যতে সেটা তারা দেখাবে, মাঠে ময়দানে আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, এবং বিএনপিকে আপনি অনেক অত্যাচার নিপীড়ন করে এরা অনেক শক্তিশালী হয়েছে। সুষ্ঠু রাজনৈতিক, এই সারা 17 বছরের রাজনীতির জীবনে বিএনপির একটাই মাত্র সার্থকতা, সেটা হলো বিএনপিকে সরকারি দল ইচ্ছা করেও, চেষ্টা করেও ভাঙতে পারে নাই। জি, অনেক ধন্যবাদ সুব্রত চৌধুরী, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এই রাতে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের ইনসাইড পলিটিক্স। দেখাবেন নিশ্চয়ই অন্য সময়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি নিউজ 24 সঙ্গে থাকবেন।